হামে থামছে না মৃত্যুর মিছিল। 24 ঘন্টায় ময়মনসিংহে প্রাণ গেছে আরও 4 শিশুর। সারা দেশে প্রাণহানি 700 ছাড়ালো। খুলনা মেডিকেলে অগ্নিকাণ্ডের 1 মাসের বেশি সময় পরেও চালু হয়নি জরুরি অপারেশন থিয়েটার। সাধারণ ওটিতে চলছে কার্যক্রম, বিপাকে রোগী ও স্বজনরা। কুমিল্লায় আশঙ্কাজনকভাবে বাড়ছে অপরাধ। 9 মাসে 100 হত্যা, বেড়েছে ধর্ষণের ঘটনাও। স্থানীয়দের মাঝে আতঙ্ক, উদ্বেগ। অপরাধ যারা করে তারা উৎসাহিত হয়ে গেছে, কারণ যে তারা ধরা খাচ্ছে না। পুলিশ প্রশাসনের কথা পাবলিক মানতেছি না। আইন শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। আমন্ত্রণ সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। হামে মৃত্যুর মিছিল থামছে না কিছুতেই। গত 24 ঘন্টায় ময়মনসিংহে হাম উপসর্গে প্রাণ গেছে আরও 4 শিশুর। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট রোগী ভর্তি রয়েছেন 94 জন। গত 24 ঘন্টায় 16 জন নতুন রোগী ভর্তি হয়েছে। এছাড়া হামে আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট হওয়ায় ভোগান্তি বেড়েছে রোগী ও স্বজনদের। তবে হাম নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। দর্শক, এ বিষয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন শহীদ। শহীদ, হামে তো শিশু মৃত্যু প্রতিনিয়তই বাড়ছে, এ বিষয়ে কি বলছেন চিকিৎসকরা? ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে যারা এখন চিকিৎসাধীন রয়েছেন এবং এখানে যে চিকিৎসক রয়েছেন তাদের সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে। এই চিকিৎসকরা যেটি বলছেন যে 4 শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে গত 24 ঘন্টায়, এর মধ্যে 2 জন শিশু ছিলেন যাদের একজনের হার্টে ছিদ্র ছিল, মানে আগে থেকেই তিনি গুরুতর অসুস্থ ছিলেন, আরেকজন নিউমোনিয়াতে আক্রান্ত ছিল এবং খুবই খারাপ অবস্থায় ছিল। চিকিৎসকরা যেটি বলছেন যে যেহেতু হাম হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, সেক্ষেত্রে অন্যান্য যে রোগ যেমন নিউমোনিয়া থেকে শুরু করে অন্যান্য যে রোগগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রকোপ বাড়ে এবং শিশুদের উপর যে ঘটে। বেশিরভাগ হামে আক্রান্ত শিশু, চিকিৎসকরা যেটা বলছেন, পুষ্টিহীনতায় ভুগছেন। অর্থাৎ এই শিশুকে না খাওয়ানোর কারণে, তারা পুষ্টিহীনতা থাকার কারণে তারা আরও দুর্বল হয়ে যাচ্ছেন এবং মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। তাই চিকিৎসকরা খুব সতর্ক করে বলেছেন অভিভাবকদের উদ্দেশ্যে যে যেভাবেই হোক শিশুদেরকে খাওয়াতে হবে, যেন পুষ্টিহীনতার কোনো সমস্যা তার মধ্যে না হয়। তা না হলে এই হামের কারণে মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়তেই থাকবে। শহীদ, আপনাকে ধন্যবাদ। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের 1 মাসের বেশি সময় পার হলেও এখনও চালু হয়নি ক্ষতিগ্রস্ত জরুরি অপারেশন থিয়েটার ও পোস্ট অপারেটিভ ওয়ার্ড। বর্তমানে সাধারণ অপারেশন থিয়েটারে চলছে শিডিউল ও জরুরি ওটি সেবা। অপারেশনের জন্য দিনের পর দিন নিরুপায় হয়ে হাসপাতালে থাকতে হচ্ছে অনেক রোগীকে। কারো আবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিড়ম্বনার শিকার হচ্ছেন স্বজনরা। দ্রুত সম্ভব ইনশাল্লাহ এটাকে আমরা পুনরায় প্রতিস্থাপিত করব। আর যা ময়লা টয়লা আছে আমি এখনই নির্দেশ প্রদান করে যাব আগামীকালের ভিতরে সমস্ত ফ্লোর পরিষ্কার করার জন্য। গত 20 মে আগুনে পুড়ে যাওয়া খুলনা মেডিকেলের বিভিন্ন বিভাগ পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তবে এরই মধ্যে 1 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও চালুই হয়নি হাসপাতালটির জরুরি অপারেশন থিয়েটার। সেদিনের আগুনে এই বিভাগের পাশে স্টোর রুমে রাখা বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় জরুরি ওটি ও পোস্ট অপারেটিভ ওয়ার্ড। জরুরি ওটি সেবা বন্ধ থাকায় চাপ বেড়েছে সাধারণ ওটিতে। একই কক্ষে চলছে একাধিক অপারেশন। অভিযোগ আছে শিডিউল নিয়েও হিমশিম খেতে হয় রোগীর স্বজনদের। অপরদিকে পোস্ট অপারেটিভ ওয়ার্ড চালু না হওয়ায় অপারেশনের পর রোগীদের রাখতে হচ্ছে আইসিইউ এর মধ্যকার 6টি বেডে। পরবর্তীতে জ্ঞান ফিরলেই পাঠিয়ে দেওয়া হয় ওয়ার্ডে।
পোস্ট অপারেটিভের নিয়ম অনুযায়ী পেশেন্ট কাম রাউন্ডে না আসা পর্যন্ত বা কোনো পেশেন্টের ক্ষেত্রে 4 ঘন্টা 5 ঘন্টাও রেখে দিতে হয় অনেক সময়। তো এখন যেহেতু 6টা বেড, সেহেতু ওই পুরো সময়টা রাখা পসিবল হচ্ছে না। ইমার্জেন্সি ওটি করতে যেয়ে আমাদের শিডিউলটির সংখ্যা কমে যাচ্ছে। এই রুগী একটু ভোগান্তিটা হচ্ছে যে রুগী, তবে আমরা সম্পূর্ণভাবে আগে যেমন 100% দিচ্ছিলাম ইফোর্টটা, সেই ইফোর্টটা 50% কমে গেছে। এমন পরিস্থিতিতে অর্থোপেডিক্স এবং সার্জারি বিভাগের অনেক রোগী হাসপাতালের বেডে শুয়ে অপারেশনের জন্য অপেক্ষায় রয়েছেন। এছাড়া কিডনি বিভাগ, গাইনি সহ বিভিন্ন ওয়ার্ডে অপারেশনের জন্য প্রহর গুনছেন কয়েকশো রোগী। 4 সপ্তাহ মতো এখানে আসি, এখন এই রিপোর্ট সব কমপ্লিট করেছি, এখনো বলে নাই যে কবে অপারেশন হবে। 19 দিন আইসা তা ডাক্তার আনো কোনো করিনি যে কবে অপারেশন করব কি করব না, এ আনো কইনি। আমি একাই কামাই করি, আমি এই জায়গায় 15 দিন আসি, এই জায়গায় আমার খুব কষ্ট আছে। হাসপাতাল পরিচালকের দাবি, অগ্নিকাণ্ডের পর ঈদের ছুটি ও টেন্ডার প্রক্রিয়ার জটিলতায় সংস্কার কাজ শুরু হতে বিলম্ব হয়। বর্তমানে কাজ চলমান থাকলেও কবে নাগাদ জরুরি ওটি চালু হবে সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি। খুব বেশি তাড়াহুড়ো করা যাচ্ছে না এই কারণে যে আগের যে লাইনটা আছে সেটাতে লিক আছে কিনা সেটা ওনাদের অ্যাসেসমেন্ট আছে, এটা একটু দেখবে। আর তাড়াহুড়ো করতে গেলে যদি দেখা যায় যে করে দিল আবার পরবর্তীতে চালু করতে গিয়ে যে আবার কোনো দুর্ঘটনা হয় সেটা যেন না হয়, অর্থাৎ সেফলি যেন আমাদেরকে হ্যান্ড ওভার করে এই বিষয়টা। হাসপাতালটিতে প্রতি মাসে গড়ে 1200 জন রোগীর অস্ত্রোপচার হতো, এর মধ্যে 700 জনের অপারেশনই হতো জরুরি ওটিতে। বর্তমানে সেই সংখ্যা কমেছে 1/3 বেশি। সাইফ আহমেদ, যমুনা নিউজ। কুমিল্লার হোমনায় গ্রামের বাড়িতে সমাহিত করা হলো লক্ষ্মীপুরের দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত মা ও 3 মেয়ের মরদেহ। শুক্রবার রাতে লটিয়া ঈদগাহ মাঠে তাদের জানাজা হয়, এরপর পটিয়ায় পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এর আগে লক্ষ্মীপুরে প্রথম জানাজা শেষে 4 জনের মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়িতে। এ সময় তৈরি হয় শোকাবহ পরিবেশ, স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। জানাজায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় এই নৃশংস হত্যাকাণ্ডের ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা। রীতি ভেঙে 3 মাসের পরিবর্তে 6 মাস পর খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দানবাক্স। সকালে মসজিদের 13টি লোহার দানবাক্স খুলে 43 বস্তা টাকা পাওয়া যায়। সেই সাথে মেলে বিভিন্ন স্বর্ণালংকার, রূপার গহনা ও বিদেশি মুদ্রা। টাকা গণনার কাজে অংশ নিয়েছেন মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, রূপালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সহ 6 শতাধিক মানুষ। এদিকে মসজিদের ডিজিটাল মাধ্যমে দানের পরিমাণ সম্পর্কে জানানো হবে সন্ধ্যায়। এর আগে গত বছরের 27 ডিসেম্বর খোলা হয় মসজিদের দানবাক্সগুলো। সেবার প্রায় 12 কোটি টাকার নগদ অর্থসহ মেলে স্বর্ণালংকার। দর্শক, এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এটিএম নিজাম। নিজাম, এবারে রীতি ভেঙে 6 মাস পর দানবাক্স খোলা হলো, এর কারণটা কি এবং টাকা গণনার কার্যক্রম ঠিক কখন নাগাদ শেষ হতে পারে? গত 27 ডিসেম্বর এর আগে পাগলা মসজিদের দানবাক্স খুলে টাকা গণনা হয়, তখন মিলে 11 কোটি 70 লাখ টাকা। তো পরবর্তী সময়ে নির্বাচন উত্তর পরিস্থিতি, ওই অঞ্চলে ধান কাটার, বুড়ো ধান কাটার উৎসব এবং বন্যাজনিত কারণে এবার বিলম্বিত হয় ওই টাকা গণনার কাজ। 6 মাস পর আজ সকাল 7টায় 13টি বাক্স খোলা হয় এবং 43 বস্তা টাকা মেলে। এখন পর্যন্ত গণনা চলতেছে। তো এইমাত্র আমাকে ওই যে ব্যাংকে টাকা জমা রাখা হয়, রূপালী ব্যাংকের এজিএম জানিয়েছেন যে ইতিমধ্যেই 10 কোটি টাকা তারা গণনা করে ব্যাংকে পাঠিয়ে দিয়েছেন। তো ওই গণনা কাজ হয়তো 600 মানুষের গণনা কাজ হয়তো চলবে রাত 7টা পর্যন্ত। আশা করা হচ্ছে যে এবারের 4-5 গুণ বেশি টাকা পাওয়া যাবে। আর ইতিমধ্যেই যদি আমি একটু দেখাই, আপনি দেখছেন যে এখানে অসংখ্য ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ব্যাংক কর্মকর্তা কর্মচারী টাকা গণনা অংশ নিয়েছেন। এখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশ, বিজেপি,
ধন্যবাদ নিজাম। বিস্তারিত জানছিলাম আপনার থেকে। মাত্র 9 মাসেই 100 খুন। কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে ধর্ষণ ও নারী শিশু নির্যাতন সহ অন্যান্য অপরাধও। সবশেষ গেল 3 মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে নানা শঙ্কা। অভিযোগ উঠেছে অনেক আলোচিত ঘটনা তদন্তেও নেই দৃশ্যমান কোনো অগ্রগতি। কার্যকর তদন্ত ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি সচেতন মহলের। প্রায় 4.5 মাসেও কুমিল্লার হোমনায় আলোচিত একই পরিবারের 3 জনকে হত্যার রহস্যের জট খোলেনি। একই উপজেলায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের 2 মাস পরেও মূল অভিযুক্ত ধরাছোঁয়ার বাইরে। অন্যদিকে 8 মাস ধরে তদন্তের অপেক্ষায় নগরীর রেসকোর্সে হত্যার শিকার মিলন আক্তারের পরিবার। পুলিশের তথ্য মতে গেল বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের মে পর্যন্ত 9 মাসে জেলায় খুনের ঘটনা ঘটেছে 100টি। এই সময়ে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে 110টি, নারী ও শিশু নির্যাতনের অভিযোগ 221টি। প্রথম 6 মাসের তুলনায় শেষ 3 মাসে খুন ও ধর্ষণ সহ বেড়েছে অন্যান্য অপরাধ। বিশেষ করে পারিবারিক সহিংসতা, ধর্ষণ, হত্যা এবং সংঘবদ্ধ অপরাধের ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। অপরাধ যারা করে তারা উৎসাহিত হয়ে গেছে, কারণ যে তারা ধরা খাচ্ছে না। পুলিশ প্রশাসনের কথা পাবলিক মানতেছি না। আইন শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ, বিশেষ করে যেগুলা বিচার পাচ্ছে না, বিচার না পাওয়ার পরে যারা অপরাধী তারা এটা আরও উৎসাহ জাগে। পুলিশের দাবি অপরাধীদের ধরলেও বিভিন্ন উপায়ে বেরিয়ে আসছে তারা। তবে অপরাধ দমনে প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা মত বিশ্লেষকদের। আমরা ধরতেছি, আমরা মামলা চালান দিচ্ছি, আবার আইনে ফাঁকা করতে বেরিয়ে আসে। এখন এটা আসলে আমাদের পুলিশের জন্য আরও বেশি চ্যালেঞ্জিং এবং কষ্টের হয়ে যায়। হেবিচুয়াল যারা তাদেরকে আমরা গ্রেপ্তার করে আমরা তো বিচারের জন্য পাঠাই দিই। আর নতুন যে কিশোর গ্যাং, এদের উপদ্রবটা বাড়ছে, এদের জন্য আমরা কাজ করতেছি এবং এরা আমাদের নির্মূল করা সম্ভব না, আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছি। আমাদেরকে দোষারোপের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, প্রসিকিউশন, নির্বাহী বিভাগ সকলে মিলে আমরা চাই দেশটি ভালো থাকুক। পুলিশ অপরাধে না ধরলে অপরাধী তো বুক ফুলিয়ে দাপট দেখিয়ে সে চলবেই। অপরাধের ঘটনা নিয়ে কথা বলেন স্থানীয় সংসদ সদস্য। আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের কার্যক্রম নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। প্রশাসনের কারো কারো প্যাট্রোনাইজেশনে এই ঘটনাগুলো ঘটে এবং তারা এতই বেপরোয়া যে কোনো লোককে ধরে ওপেন এইসব মাদক ঢুকিয়ে দিয়ে তাকে নাজেহাল করে অর্থ আদায় করে। মাত্র 9 মাসেই শতাধিক খুন, ধর্ষণের ঘটনা স্বাভাবিক কোনো পরিস্থিতির লক্ষণ নয় বলে মনে করছেন আইন বিশ্লেষকরা। বলছেন এসব অপরাধ প্রবণতা ঠেকাতে কার্যকর তদন্ত, দ্রুত বিচার নিশ্চিত ও কঠোর আইন প্রয়োগে এখন কুমিল্লাবাসীর প্রত্যাশা। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। পঞ্চগড়ের শালবাহান বাজার পুরোটাই সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। মনপ্রতি মরিচ কিনতে কৃষকের থেকে অতিরিক্ত কয়েক কেজি মরিচ আদায় করছে ব্যবসায়ীরা। সেই সাথে দাম নির্ধারণ করেন ইচ্ছে মতো। কেউ প্রতিবাদ করলে পণ্য ক্রয় বন্ধের হুমকি দেওয়া হয়। সম্প্রতি কৃষি বিপণন অধিদপ্তর অতিরিক্ত মরিচ আদায় বন্ধে হাটে মাইকিংও করে, তবুও বন্ধ হয়নি সিন্ডিকেটের দৌরাত্ম্য। সর্বোত্তরে জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সবচেয়ে পুরনো হাট শালবাহান বাজার। সপ্তাহে 2 দিন লাল মরিচে ছেয়ে যায় এই হাট। উপজেলার 7 ইউনিয়নের কৃষকরা এখানে আসেন কষ্টের ফসল বেচতে। ভিড় থাকে ফরিয়াদেরও। তবু মরিচ বিক্রির পর চাষিরা হাসি মুখে নয়, বাড়ি ফেরেন ক্ষোভ নিয়ে। 40 কেজিতে 1 মণ হলেও এই হাটে সেই হিসেবের বালাই নেই। মণ প্রতি 1 থেকে 6 কেজি পর্যন্ত মরিচ বেশি নেন ব্যবসায়ীরা। এতে প্রতি মণেই লোকসান গুনতে হয় কৃষককে। শুধু ওজনে ঠকানোই নয়, হাটে মরিচের দাম নির্ধারণের একচেটিয়া নিয়ন্ত্রণও গুটি কয়েক ব্যবসায়ীদের হাতে। শালবাহান হাটে কোনো বাইরে বাড়ি ঢুকলে ওই দিন দাম দেয় বাড়াইয়া, ওই দিন 200-300, ওই যে সামনের হাটে 300 টাকা করেছিল, বাইরে বাড়ি ঢুকছিল। এই যে আজকে আসে নাই, আজকে 250। বাজারটা উঠানামা করে, কেন যে এটা করে সেটা তো বুঝতে না। সাধারণ কৃষি মনে 1 কেজি করে আর ফাও বাইরে এখানে পাইকারগুলাই করে। গত হাটে গেছিল 300-310, আজকে হঠাৎ করে 60-70।
এটা মনে করেন যে বাইরের পার্টি হয়তো এটা দাবায় রাখে, সিন্ডিকেট ভাবে চলে এরা। হাটে বিক্রি করতে আনলে মনে 2 থেকে 2 কেজি বেশি নেয়, এটা তো কৃষকের অনেক লস। সকালে মরিচের দাম এক, আবার বেলা গড়ালে বিক্রয় ভিন্ন দামে। চাষিরা প্রতিবাদ করলে মরিচ কেনা বন্ধের হুমকিও দেন ব্যবসায়ীরা। কয়েকজন ব্যবসায়ী প্রতি মনে পণ্য বেশি নেওয়ার বিষয়টি স্বীকারও করেন। পরিবর্তন শুধু স্বর্ণের দোকানে হবে, এদিকে হবে না। আপনি কাঁচামাল আনবেন, 1 মণ পেঁয়াজ বেচলে 2 কেজি দিতে হবে। 40 মন হচ্ছে বা এটা কেউ নিচ্ছে না, যেটা সবাই এখানে থেকে যেটা নিয়ম চলছে আমরা এইভাবেই নিচ্ছি। সিন্ডিকেটের কিছু নেই, বাজারে এটা নুকা রাখতে কেউ পারবে না। কালকে ভুটকি বাড়ি হাটে মাল কিনছি আমরা 70 টাকা, আজকে 80 টাকা কিনলাম, এখন আমরা বেচতে পারতেছি না। উনি তো ঢাকার বাড়ি, উনি নিবে না মালটা। আমরা মনে 1 কেজি নেই, আমরা কিন্তু আবার মনে 1 কেজি মহাজনকে দিয়ে দিই। আমাদের মনে করি মরিচটা কেনার পরে ঢাললে ওখানে বিচি বোটা বাইর হয়, তাতে 1 মণ মরিচে 1 কেজির বেশি নষ্ট হয়ে যায়। বিচি বোটা ময়লা এগুলো তো আমাদেরকে পরিষ্কার করে দিতে হয় মহাজনকে। বিষয়টি জানাজানির পর ওজনের অতিরিক্ত পণ্য আদায় বন্ধে হাটে মাইকিং করেছে কৃষি বিপণন অধিদপ্তর। সিন্ডিকেট বন্ধেরও আশ্বাস দিলেন ইউএনও। 3 জন ব্যক্তিকে আমরা মনে করছি যে আইডেন্টিফাই করতে পারছি। হাতে নাতে ধরতে পারলেই আমরা ব্যবস্থা নিব, হাতে নাতে না ধরতে পারলে মোবাইল কোড করা সম্ভব না। এজন্য আমরা একটু অপেক্ষা করতেছি যে ওনাকে যাতে আমরা যে 41 কেজিতে হচ্ছে 1 মণ হিসেবে মালামাল কিনতেছে এটা ধরতে পারি। কৃষকরা বলছেন আশ্বাস তারা আগেও পেয়েছেন, তবে বদলায়নি কিছু। তাদের দাবি একটাই, এবার যেন হাটে বন্ধ হয় সিন্ডিকেটের কারসাজি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। 1971 দীর্ঘ 9 মাসের যুদ্ধে পৃথিবীর মানচিত্রে স্থান করে নেয় স্বাধীন একটি দেশ, বাংলাদেশ। লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া 71-এর মহান স্বাধীনতাকে স্মরণ করে 3 বছর আগে নড়াইলে রোপণ করা হয় 1971টি গাছ। সময়ের ব্যবধানে ছোট্ট চারাগুলো এখন বৃক্ষে পরিণত হয়েছে। তীব্র রোদে পথচারীদের দিচ্ছে শীতল ছায়া, সেই সাথে গোটা এলাকায় ছড়িয়েছে নির্মল সবুজের আবহ। কোথাও ফুটেছে রঙিন ফুল, কোথাও ছড়াচ্ছে শীতল ছায়া। স্বস্তি খুঁজে নিচ্ছেন ক্লান্ত পথিক। নড়াইলের বড়দিয়া কালিয়া সড়কের দুপাশে চোখে পড়ে সবুজের এই দীর্ঘ সারি। মাথা উঁচু করে দাঁড়িয়ে বট, শিমুল, বকুল, কৃষ্ণচূড়া, অর্জুন সহ নানা প্রজাতির গাছ। পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে নির্মল সবুজের আবহ। তার 2 পাশে ফলের গাছ বেশি লাগাইছে, ফলও আছে, জনগণ এসছে, ছিঁড়ে নিচ্ছে, তুলারা ছিঁড়ে নিচ্ছে, বিভিন্ন ধরনের লোকজন নিয়ে খাচ্ছে, দেখতেছে। প্রকৃতির স্বার্থে এগুলো খুব ভালো উদ্যোগ। হ্যাঁ, আমি এগুলো প্রশংসা করি। এখানে এসে যে শান্তিটা পাই, বাড়িতে এসি রুমে বসে বসে শান্তি পাওয়া যায় না। 3 বছর আগে রোপণ করা হয়েছিল 1971টি গাছের চারা। পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন বাড়িতেও বিতরণ করা হয় ফল ফুলের গাছ। সময়ের ব্যবধানে সেসব এখন ডালপালা ছড়িয়ে পরিণত হয়েছে বৃক্ষে। আম গাছ দিছিল, আমড়া গাছ দিছিল, অনেকগুলো ফুলের গাছ দিছিল। হ্যাঁ, কিছু সময় নারকেল গাছও দিছিল। যে সেই ফলের গাছ, আম গাছ, যেটা 4 বছর আগে দিয়েছিল, গত 2 বছর যাবৎ ফল দিচ্ছে। 2022 সালে উদ্যোগটি নেয় খাসিয়াল ইউনিয়ন পরিষদের বৃক্ষরোপণ ও পরিবেশ বিষয়ক স্ট্যান্ডিং কমিটি। চেয়ারম্যান, সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের নিজস্ব অর্থায়নে রোপণ করা হয় 1971টি চারা। কিছু গাছ নষ্ট হয়ে যাওয়ায় 2025 সালে আবারও 600টি চারা নতুন করে রোপণ করা হয়। উদ্যোক্তারা বলছেন, নিয়মিত পরিচর্যার মাধ্যমেই টিকিয়ে রাখা হয়েছে সবুজ বিপ্লব। সমাবেশ হয়, সেখানে আমি বলেছিলাম যে মুক্তিযুদ্ধকে স্মরণ করে, শহীদদের স্মরণ করে আমি কালিয়া বড়দিয়া রোডের 2 পাশে 1971টা ফুল ফল ঔষধি গাছ রোপণ করব। রাস্তায় 1971টা গাছ রোপণ করি এবং প্রতিটা ওয়ার্ডের 71টি বাড়িতে 1 জোড়া ফুল ফলের গাছ দিই। 1971 বাঙালির হৃদয়ে বরাবরই অমলিন বইয়ের পাতা। সেই স্মৃতি রক্ষার্থে 1971টি গাছের চারা লাগানো হয়, যা নতুন প্রজন্মকে দিবে ইতিহাস ধারণের প্রেরণা। তাপস সরকার, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।